ওয়েলকাম। তোমরা যারা আমার ডিজিটাল ভার্চুয়াল ক্লাস করতে শুরু করেছ তাদের সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে যারা এমবিবিএস স্টুডেন্ট এবং যারা ডাক্তার, ইয়াং ডাক্তার, তারা পোস্ট গ্রাজুয়েট ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার এই ক্লাসটা উপকারী হবে। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সম্প্রতি আমি প্যাথোলজি বিভাগ থেকে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমি এখন পিআরএলে আসছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ এবং কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। সেই 1992 সন থেকে আমি প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি। তো তোমরা আমার এই লেকচার যারা শুনছ তারা অবশ্যই নিজে শোনার পর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। আমি কন্টিনিউ করতেছিলাম সেল ইনজুরির শেষের দিকে প্রায়। এর আগে 6টা পর্ব শেষ হয়ে গেছে, আজকে 7ম পর্ব। তো আজকে শুরু করতেছি ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। অ্যাকুট সেল ইনজুরি শেষ হয়ে গেছে, এগুলি ক্রনিক সেল ইনজুরির মধ্যে পড়ে। ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন ইজ ওয়ান অফ দি সেলুলার ম্যানিফেস্টেশন অফ মেটাবলিক ডিরাজমেন্ট। এটা একটা মেটাবলিক অ্যাবনর্মালিটি। এর মধ্যে আছে কি accumulation of abnormal amount of various substance. Accumulation of abnormal amount of various substance হলো intracellular accumulation. These are 3 categories. Number 1, normal cellular constituent. Water, lipid, protein and carbohydrate. আমরা জানি যে লিপিড, কার্বোহাইড্রেট, ওয়াটার এগুলি তো নর্মাল কনস্টিটিউয়েন্ট অফ দি সেল। তো এইগুলি তো নর্মাল একটা থাকবেই, কিন্তু এটা যদি নর্মালের চেয়ে বেশি অ্যাকুমুলেশন হয় তাহলে এই ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন হলো একটা প্রসেস, নর্মাল কনস্টিটিউয়েন্ট। নাম্বার 2 হলো অ্যান অ্যাবনর্মাল সাবস্টেন্স, আইদার এক্সোজেনাস অর এন্ডোজেনাস। এন্ডোজেনাস সাবস্টেন্স হইতে পারে, এক্সোজেনাস সাবস্টেন্স হইতে পারে, কিন্তু এটা অ্যাবনর্মাল সাবস্টেন্স। প্রথমটা ছিল নর্মাল সাবস্টেন্স। এই অ্যাবনর্মাল সাবস্টেন্স কি আছে? মিনারেল অর প্রোডাক্ট অফ অ্যাবনর্মাল মেটাবলিজম। নাম্বার 3 হলো পিগমেন্ট অর অ্যান ইনফেকশাস প্রোডাক্ট। বিভিন্ন রকম পিগমেন্ট আছে অথবা ইনফেকশনের জন্য প্রোডাক্ট হয়েছে, সেইগুলি অ্যাকুমুলেশন হয়। তিন ক্যাটাগরির সাবস্টেন্স আছে, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন হয়। আর তোমরা মনোযোগ দিয়ে শোনো, কিন্তু এগুলি লেখার প্রয়োজন পড়বে না। কেন পড়বে না? যে এর যে লেকচার হ্যান্ডআউট, এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওখান থেকে তোমরা ডাউনলোড করে রাখতে পারো। তোমরা এখন মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, তোমরা তো সবাই আসছো, জ্যোতি, লাইজু এক জায়গায় বসছো। হ্যাঁ, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, এর ফিডব্যাক দিবে তোমরা, জ্যোতি আর লাইজু বিশেষ করে। প্রসেস অফ ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। A normal endogenous substance is produced at a normal or increased rate. নর্মাল এন্ডোজেনাস সাবস্টেন্স প্রোডাকশন হবে, কিন্তু নর্মাল রেটে হইতে পারে, ইনক্রিজ রেটে হইতে পারে, বাট দি রেট অফ মেটাবলিজম ইজ ইনএডিকুয়েট টু রিমুভ ইট। তাহলে মেটাবলিজম হয়ে আবার এগুলিকে রিমুভ করতে হবে, কিন্তু মেটাবলিজম হচ্ছে না সাফিসিয়েন্ট, তাহলে অ্যাকুমুলেশন হবে। আর এ নর্মাল অর অ্যাবনর্মাল এন্ডোজেনাস সাবস্টেন্স অ্যাকুমুলেট বিকজ ইট ক্যান নট বি মেটাবলাইজড। Number 3 হলো an abnormal exogenous substance is deposited and accumulated because the cell has neither the enzymic machinery to degrade
this substance, not the ability to transport it to other side. এখন এক্সাম্পল অফ ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, তো বলছি কী কী হয়। নর্মাল সাবস্টেন্স লিপিড, এই লিপিডে যে অ্যাকুমুলেশন হয় বিভিন্ন নাম আছে, একটা আছে স্টিয়াটোসিস অর ফ্যাটিসেন্স। তোমরা অনেকেই জানো যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করার পরে অনেক রুগী লেখা থাকে যে লিভারে মাইল্ড ফ্যাটিসেন্স, মডারেট ফ্যাটিসেন্স। সেটা আমরা কি জিনিস সেটা আমরা পরে আলোচনা করব। এরপর আছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা ব্লাড ভেসেলে হয়। আর লিপিড অ্যাকুমুলেশন হয় ওখানেও, কোলেস্টেরল, আরও অনেক কিছুই। জ্যান্থোমা, কোলেস্টেরোলোসিস, লাইফোফেজ ইন ইনফ্লামেশন অ্যান্ড ফ্যাট নেক্রোসিস। ইনফ্লামেশন হইলে, ইনফ্লামেশন চ্যাপ্টার আমরা পরে আসতেছি। আর ফ্যাট নেক্রোসিসে লাইফোফেজ থাকে, আমরা ম্যাক্রোফেজ এনগ্যাপ করে ফ্যাটকে। তো ম্যাক্রোফেজটা অনেক বড় হয়ে যায়, আর সাইটোপ্লাজমে ফ্যাট গ্লোবুল থাকে। এটা হলো ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন। আর প্রোটিনের এক্সাম্পল হলো রিঅ্যাবজর্পশন ড্রপলেট ইন প্রক্সিমাল রেনাল টিউবুল। রেনাল টিউবুল দিয়ে পাস করছে প্রোটিন, এগুলি আবার রিঅ্যাবজর্পশন হয়ে বডিতে থেকে যায়। কিন্তু যখন বেশি বেশি রিঅ্যাবজর্পশন করতে হয় তখন ড্রপলেট আকারে সাইটোপ্লাজমে থাকে। হেমাটোক্সিলিন এবং ইউসিন দিয়ে যদি আমরা এটা স্টেন করি এই টিউবুলার সেলগুলা, তাহলে লাইজি বলো তাহলে কী কালার হবে? জ্যোতি বলো কী কালার হবে? হ্যাঁ, গুড। মানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ছাড়া যা কিছু আছে সব পিঙ্ক কালার হবে। যেহেতু এটা প্রোটিন তাহলে এটা পিঙ্ক কালার হবে, তাহলে এই ড্রপলেটগুলা পিঙ্ক দেখা যাবে। আর ইমিউনোগ্লোবুলিন ইন প্লাজমা সেল, প্লাজমা সেলের ভিতরে তো প্লাজমা সেল তো প্রোডাকশন করে ইমিউনোগ্লোবুলিন, সেই ইমিউনোগ্লোবুলিন প্লাজমা সেলের সাইটোপ্লাজমে রয়ে গেল, তাহলে কি হবে? এটা ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হিসেবে বডি মানে ইনক্লুশন দেখা যাবে। সেটা রাসেল, বিজ্ঞানী রাসেল এটা আবিষ্কার করছে, এই জন্য নাম হচ্ছে রাসেল বডি। নিশ্চয়ই আমাদের দেশের রাসেল না, এটা বিদেশি রাসেল। আমাদের দেশের রাসেল হইলে RASEL হইতো, এটা আমাদের দেশের রাসেল না। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ইন লিভার সেলস, লিভার সেলে এই এক ধরনের ড্রপলেট পাওয়া যায় পিঙ্ক কালারের, আর সেটা হলো আলফা 1 অ্যান্টিট্রিপসিন। আর কার্বোহাইড্রেট থাকতে পারে, গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে, ইনবোর্ন এরর অফ মেটাবলিজম। সেলের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাকুমুলেশন হয়, কার্বোহাইড্রেট তেমন কাজ করতে পারে না, গ্লাইকোলাইসিস হয় না, গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এরা যখন বেশি পরিশ্রমের কাজ করে তখন এটিপি তৈরি হয় না, অল্টারনেট পাথ হয়ে, তখন কার্বোহাইড্রেট তাদের জমা থাকে। আর হলো পিগমেন্ট। পিগমেন্ট কি? পিগমেন্ট হলো কালার্ড পার্টিকল, তার নিজস্ব কালার আছে। যেমন এক্সোজেনাস অ্যানথ্রাকোসিস একটা ডিজিজ, সেখানে কোল ডাস্ট অ্যাকুমুলেশন ইন লাং, লাংয়ে কোল ডাস্ট, হ্যাঁ, বিশেষ করে কয়লার খনিতে যারা কাজ করে তাদের এই অ্যানথ্রাকোসিস হয়। এই ডাস্টগুলা কালো, যেহেতু কয়লা কালি, কাজে এটাকে স্টেন করতে হয় না, এটা আলাদা হেমাটোক্সিলিন স্টেন করতে হয় না, ওর নিজস্ব কালার আছে। আর ট্যাটুইং লোকালাইজড এক্সোজেনাস পিগমেন্টেশন অফ স্কিন, তোমরা অনেকেই দেখছো না স্কিনে এরকম হাতে ওই নাম লিখে রাখে বা বিভিন্ন ডিজাইন করে, এটা ট্যাটু বলে আর কি। এটা পার্মানেন্ট ট্যাটু, কিন্তু যেটা এমনি অনেকে আছে যে খেলনা দিয়ে একটা ট্যাটু বানাচ্ছে, এটা যেটা পার্মানেন্ট, এটা কি করে চামড়ার মধ্যে ওই লিখে কলমতে লিখে, কলমের কালি দিয়া তার উপর দিয়ে বা ড্র করে সুই দেয়, ছিদ্র করে দেয়, ওই ছিদ্র দিয়ে ওই পিগমেন্টগুলা ঢুকে পড়ে স্কিনের যে ড্যান্ড্রাইটিক সেল আছে তার মধ্যে অ্যাকুমুলেশন হয়। যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই দাগ থাকবে। এই ট্যাটু মার্ক যারা করেছে তারা কিন্তু
এই মৃত্যুর পর পর্যন্ত, এটা মৃত্যুর পরেও অনেক বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত তার চামড়া থাকবে না পচবে ততদিন পর্যন্ত এই ট্যাটু মার্ক থাকবে। কাজে অনেকে আছে যে ভুল করে, বিশেষ করে 9-10-এর ছেলেরা যারা ভুল করে অনেক সময় তাদের পার্টনারদের নাম তাদের এই এখানে ট্যাটু করে লিখে রাখে, কিন্তু দেখা গেল যে আসলে সে কিন্তু ভবিষ্যতে যদি সে লাইফ পার্টনার না হয়, এটা সারা জীবনের জন্য একটা প্রবলেম হয়ে থাকবে। কাজেই তোমাদের তো আসলে এই ট্যাটু হওয়ার কথা না, ট্যাটু নাই তোমাদের। আছে যারা বখাটে টাইপের একটু থাকে, তাদের ট্যাটু মার্ক থাকতে পারে। আর বিদেশে অনেকে ফ্যাশন করার জন্য বিভিন্ন ডিজাইন করে ট্যাটু মার্ক করে, কিন্তু মনে রাখতে হবে ট্যাটু কিন্তু সারা জীবন থাকবে। তো এখানে কি করে, এটা ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন, ডেনড্রাইটিক সেলে এই পিগমেন্টগুলা, এই যে কালির যে পিগমেন্ট সেগুলো জমা থাকে। আর হলো অ্যান্ড্রোজেনাস, অ্যান্ড্রোজেনাস মানে এটা বাইরে না, এটা ওই শরীরের ভিতরে থাকে লাইপোফিস্কিন, মেলানিন, হিমোসাইডেরিন, এগুলো তো নিজস্ব কালার আছে। আমাদের চুলের যে কালার কালো, শরীরের যে কালার কালো, কালো হয় কেন? মেলানিনের জন্য। মেলানিন যাদের ভালো আছে শরীরে মোটামুটি সাফিসিয়েন্ট, তারা হবে কালো। আর মেলানিন যাদের অভাব আছে তাদের শরীর থাকবে সাদা, হোয়াইট। কাজেই মেলানিন একটা পিগমেন্ট, এটাকে স্টেন করতে হয় না, স্টেন না করলেও কালো, করলেও কালো। আর হিমোসাইডেরিন এটা আয়রনের পিগমেন্ট, এটা গোল্ডেন ব্রাউন কালার, এটাও সেলে থাকবে, সেটা হবে হিমোসাইডেরিন অ্যাকুমুলেশন। এখন যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেটা আসে বেশি বেশি, যেটা আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, সেটা হলো ফ্যাটি চেঞ্জ অফ লিভার, স্টিয়াটোসিস। স্টিয়া মানে আসলে ফ্যাট, অনেকের স্টুলের সাথে বেশি বেশি ফ্যাট যায়, তখন বলে স্টিয়াটুরিয়া। অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ triglyceride within parenchymal cell is called steatosis or fatty change. It is often seen in liver because liver is the major organ involved in fat metabolism. লিভারেই বেশি বেশি ফ্যাট মেটাবলিজম হয়, আর লিভারেই এই ট্রাইগ্লিসারাইড হিসাবে ফ্যাট অ্যাকুমুলেশন হয়। তাই অন্যান্য অর্গানে হইতে পারে, হার্ট, মাসল, কিডনি, এখানে হইতে পারে। The causes of steatosis include toxin, protein malnutrition, diabetes mellitus, obesity and anorexia. তাহলে যারা প্রোটিন ম্যালনিউট্রিশনে ভুগছে, বিশেষ করে গরিব যারা, তাদের হইতে পারে। আর যারা ধনী, ডায়াবেটিস, তাদের হইতে পারে ডায়াবেটিস মেলাইটাস। আর ওবেসিটি, যারা বেশ ওবেস, মোটাসোটা, ভারী, তাদের লিভারে স্টেটোসিস হয়। আর অ্যানোক্সিয়া, যারা খেতে চায় না, তাদের। এটি কেন হয় এটা আমি পরে ডিসকাস করব। আর ইন ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি দি ইম্পর্টেন্ট কজ ইজ অ্যালকোহল কনজাম্পশন। আমাদের দেশের মানুষ বেশি অ্যালকোহল কনজাম্পশন করে না। যে সমস্ত দেশে অ্যালকোহল কনজাম্পশন করে, অ্যালকোহলের নেশা আছে, তাদের বেলায় এই ফ্যাটি চেঞ্জ হয়। মেকানিজম অফ ফ্যাটি লিভার, তাহলে এই ফ্যাটি লিভার কিভাবে হয়? অ্যাকুমুলেশন অফ ট্রাইগ্লিসারাইড, লিভার সেলে ট্রাইগ্লিসারাইড হয় উইদিন লিভার সেল, মে রেজাল্ট ফ্রম ডিফেক্ট ইন ওয়ান অফ দি ইভেন্ট ইন সিকোয়েন্সেস ফ্রম ফ্যাটি অ্যাসিড এন্ট্রি টু লাইপোপ্রোটিন এক্সিট। লিভার সেলে ঢুকবে ফ্যাটি অ্যাসিড, বের হয়ে যাবে লাইপোপ্রোটিন। সেই লাইপোপ্রোটিন আমাদের ব্লাডে, আমরা ব্লাডে যে লিপিড পরীক্ষা করি, কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল, এগুলো হলো লাইপোপ্রোটিন। তো সেই লাইপোপ্রোটিন হিসাবে লিভার থেকে বেরিয়ে আসছে, তাহলে ঢুকছে কিন্তু ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড ঢোকার পরে কিছু মেটাবলিজম হয়, কয়েকটা স্টেপ আছে, তারপর বেরিয়ে যায় লাইপোপ্রোটিন হয়। এই মাঝখানে যে স্টেপগুলো আছে, এই সমস্ত স্টেপে যদি ডিফেক্ট থাকে, তাহলে ফ্যাটি লিভার হবে। সেই ডিফেক্টগুলো কোথায় কোথায় হয় দেখাচ্ছি। লিভারের ফিগার দিয়ে আমরা লিভার সেল বোঝাচ্ছি। লিভারে ঢুকলো ফ্যাটি অ্যাসিড, 1 নম্বর স্টেপ। এই ফ্যাটি অ্যাসিড আলফা গ্লিসারোফসফেটের সাথে কম্বাইন করে হইল
ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড কিন্তু অ্যাকুমুলেশন হয়। ট্রাইগ্লিসারাইডের সাথে অ্যাপোপ্রোটিন যোগ হইয়া হইল লাইপোপ্রোটিন। লাইপোপ্রোটিন লিভার সেল থেকে বেরিয়ে গেল। এদিকে আর একটা স্টেপ আছে, আর দুইটা আছে। এটা 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি আছে, ফ্যাট মেটাবলিজম হয়ে অ্যাসিটেট তৈরি হয়। সেই অ্যাসিটেটটা আসলো যোগ হইল ফ্যাটি অ্যাসিডের সাথে। আর এখান থেকে যদি ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডটা কী করে, ডিস্ট্রাকশন হয়, মানে কমে যায় কীভাবে, নাম্বার 3 অক্সাইডেশন টু কিটোন বডিজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে ডিফেক্ট কোন কোন জায়গায়, যদি বেশি বেশি ফ্রি ফ্যাটি অ্যাসিড এন্ট্রি করে, যারা খায় বেশি, ফ্যাট খায় বেশি, তাদের হবে এই ট্রাইগ্লিসারাইড ইনক্রিজ করবে। নাম্বার 2 হবে যাদের কোনো কারণে ফ্যাট মেটাবলিজম বেশি হচ্ছে, তাদের বেলায় বেশি বেশি ফ্যাটি অ্যাসিড আসবে, যোগ হবে এখানে অ্যাসিডের থেকে। আর আরেকটা আছে ফ্যাটি অ্যাসিড যদি অক্সাইডেশন কম হয়, এই যে 3 নাম্বার স্টেপ, তাহলে এদিকে না গিয়ে এটা আসবে এইদিকে। আর আলফা গ্লিসারোফসফেটের মিলে হয়ে গেল এটা নাম্বার 4। তো এটা যদি বেশি বেশি আসে আলফা গ্লিসারোফসফেট, তাহলে ট্রাইগ্লিসারাইড বেশি বেশি তৈরি হবে, এন্ড হয়ে গেছে তৈরি। এখন যদি অ্যাপোপ্রোটিন যদি না পাওয়া যায় নাম্বার 5, তাহলে কিন্তু লাইপোপ্রোটিন তৈরি হবে না। তাহলে লাইপোপ্রোটিন না তৈরি হলে এটা অ্যাকুমুলেশন হবে ট্রাইগ্লিসারাইড। তাহলে এই 1 2 3 4 5টা স্টেপে 5টা ডিফেক্ট হইলে প্রত্যেক স্টেপের জন্যই অ্যাকুমুলেশন অফ ফ্যাট হবে, দ্যাট ইজ স্টেয়াটোসিস অফ লিভার অর ফ্যাটি চেঞ্জ। এখন অ্যালকোহল যারা খায় তাদের কি সমস্যা, অ্যালকোহল অল্টার্স মাইটোকন্ড্রিয়াল অ্যান্ড মাইক্রোসোমাল ফাংশন। মাইটোকন্ড্রিয়াল ফাংশন ডিফেক্ট হয়, মাইক্রোসোমাল ফাংশন ডিফেক্ট হয়, ফ্যাট মেটাবলিজম হইতে পারে না। কার্বন টেট্রাক্লোরাইড যে পয়জনিং যদি হয়, অ্যান্ড প্রোটিন ম্যালনিউট্রিশন যদি হয়, গরিব যারা প্রোটিন পায় না, ভাত তার ঠিকই পায় কিন্তু প্রোটিন পায় না, এরা কি করে, দ্যাট অ্যাক্ট বাই ডিক্রিজ সিনথেসিস অফ লিপিড অ্যাকসেপ্টর প্রোটিন। তাহলে প্রোটিনের যে লিপিড অ্যাকসেপ্টর প্রোটিন কি, ওই অ্যাপোপ্রোটিন, সেই অ্যাপোপ্রোটিন সিনথেসিস হচ্ছে না, তাহলে লাইপোপ্রোটিন তৈরি হবে না, থেকে যাবে ট্রাইগ্লিসারাইড। অ্যানোক্সিয়া ইনহিবিটস ফ্যাটি অ্যাসিড অক্সাইডেশন। ওই যে 2 নম্বর স্টেপ, ফ্যাটি অ্যাসিড অক্সাইডেশন হলো না, অ্যানোক্সিয়া হলে পারে, খেতে মন চায় না, খায় না, অনেক কারণে এই ঘটনা হয়। তারপর এটা অনেকের সাইকোলজিক্যাল থাকে, অনেক প্রেগনেন্সির জন্য হয় এরকম। আর স্টারভেশন, খেতে চায় কিন্তু না খেয়ে থাকতে হয়। অনেক আছে হাঙ্গার স্ট্রাইক করে, 30-40 দিন পর্যন্ত হাঙ্গার স্ট্রাইক থাকে, তারে একটু স্যালাইন দেওয়া হয় বা জুস খাওয়ানো হয়, শেষে ভাঙানো হয়, তো অনেক দিন পর্যন্ত সে না খেয়ে থাকে, স্টারভেশন বলা হয়, হাঙ্গার স্ট্রাইক করে। তাহলে তোমরা কিন্তু কোনোদিন হাঙ্গার স্ট্রাইক করবে না। আমি জীবনে কিন্তু হাঙ্গার স্ট্রাইক করি না, একবার করছিলাম, ওরা নিয়ে একটা গল্প আছে, আর করি না। হাঙ্গার স্ট্রাইক করলে কি হবে, ফ্যাটি চেঞ্জ হবে, লিভার নষ্ট হবে, কাজে করবে না। কি করে, starvation increases adipose tissue mobilization and thus triglyceride synthesis. তাহলে increases adipose tissue mobilization, সে খাচ্ছে না, তাহলে ফ্যাট থেকে এনার্জি আসতে হবে, ফ্যাট মেটাবলিজম হয়ে ওই ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, সেখানে এই বেশি বেশি ফ্যাটি অ্যাসিড আসবে, তৈরি হবে ট্রাইগ্লিসারাইড, এনার্জি তৈরি করার জন্য, যেহেতু খায় না সে। আর হবে মরফোলজি অফ ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভার যদি হয় তাহলে কেমন হবে দেখতে, খালি চোখে কেমন হবে, মাইক্রোস্কোপে কেমন হবে। ম্যাক্রোস্কোপিক হলো মাইল্ড ফ্যাটি চেঞ্জ মে নট এফেক্ট গ্রস এফারেন্স। অল্প স্বল্প হইলে ফ্যাটি চেঞ্জ হয়েছে কিন্তু গ্রসলি বোঝা যাবে না, অল্প হলে। উইথ প্রগ্রেসিভ অ্যাকুমুলেশন দি অর্গান এনলার্জেস and become increasingly yellow, যেহেতু ফ্যাট
ফ্যাটের কালার কিন্তু নর্মালি ইয়েলো না। হ্যাঁ, তাহলে লিভার তো স্লেটি কালার, কিন্তু লিভারটা ইয়েলো ইয়েলো দেখা যাবে, ইয়েলোইশ। It may become bright yellow, soft and greasy in extreme instances. যদি বেশি বেশি হয়, যেহেতু ফ্যাট পিছলা পিছলা গ্রিজি, তাহলে পিছলা পিছলা হবে আর ইয়েলো এবং সফট হবে লিভার। মাইক্রোস্কোপিক ফিচার কি হবে? ফ্যাটি চেঞ্জ অ্যাপিয়ার্স অ্যাজ স্মল ফ্যাট ভেকুলস ইন দি সাইটোপ্লাজম অ্যারাউন্ড দি নিউক্লিয়াস। লাইজি বলো, ফ্যাট হিমাটোক্সিন এবং ইউসিন দেওয়া কালার করলে কি কালার হবে? হ্যাঁ, তোমরা মনে করছিলে যে এটা পিঙ্ক কালার হবে। কেন কেন হবে? কারণ হলো ফ্যাট তো থাকেই না। যখন টিস্যু প্রসেস করা হয় স্লাইড বানানোর জন্য, তখন জাইলিনে ফ্যাট ডিজলভ হয়ে যায়। কাজে যেখানে ফ্যাট ছিল সেটা যেহেতু ডিম্বাকৃতি থাকে, ওভাল অর রাউন্ড, ওইটা থাকবে ভেকুল আকারে থাকবে। আর তুমি যদি এইভাবে প্রসেস না করে, জাইলেন দিয়ে প্রসেস না করে ফ্যাটকে স্টেন করতে চাও, তাহলে সেটা করতে হবে কঙ্গো রেট দিয়া। কঙ্গো রেট যদি মনে থাকবে তো, কঙ্গো রেট, ফ্যাটকে স্টেন করতে হলে কঙ্গো রেট দিয়া স্টেন করতে হবে। আর হলো তাহলে স্মল ভেকুল পাওয়া যাবে। আর ভেকুলস মে কোয়ালেন্স ক্রিয়েটিং ক্লিয়ার্ড স্পেস দ্যাট ডিসপ্লেস দি নিউক্লিয়াস টু পেরিফেরি অফ দি সেল। তারপরে অনেক ভেকুল একাত্র হইয়া নিউক্লিয়াসকে ঠেলে একদিকে দেবে, এটা এক্সেন্ট্রিক নিউক্লিয়াস হবে। আর সেল রাফসার হইয়া অনেকগুলা সেল একাত্র হইয়া একটা ফ্যাটি সিস্ট হবে। এটা হলো মাইক্রোস্কোপিক ফিচার। এরপরের বিষয় হলো প্যাথোলজিক ক্যালসিফিকেশন। আজকের পর্বে আর প্যাথোলজিক ক্যালসিফিকেশন ডিসকাস করব না। আজকে ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন শেষ হলো। তোমরা আগামী পর্বে আবার বসবে প্যাথোলজিক ক্যালসিফিকেশনের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো তোমরা যারা শুনলে তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, বিশেষ করে MBBS 4th year স্টুডেন্ট আর 3rd year স্টুডেন্ট অথবা ইয়াং ডাক্তারের কাছে তোমরা যতটুকু পারো শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে আমার ক্লাস শোনার জন্য।